দর্শক, অনুরোধ করে বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা যে বিষয়টা বিশ্লেষণ করছি এটা শুধু কোনো ব্যক্তি হত্যার গল্প নয়। এটা ভবিষ্যতের রাজনীতি, নিরাপত্তা এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার প্রশ্ন। মাঝপথে সিদ্ধান্ত নেবেন না, শেষ পর্যন্ত শুনলে তবেই বুঝবেন। আসলে কি ঘটছে আর কেন এটা এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশে এই মুহূর্তে যা যা ঘটছে তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। এই ঘটনাগুলো সরাসরি ভারতের নিরাপত্তাকে প্রভাবিত করছে। নর্থ ইস্ট থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, পুরো সীমান্ত অঞ্চলটাই এই সমীকরণের ভেতরে পড়ে। একটা বিষয় মনে রাখবেন, যে কোনো দেশ যখন কোনো এক্সটার্নাল থ্রেট, মানে বাইরে থেকে আসা হুমকি ফেস করে, তখন প্রথম প্রশ্নটা হয় এই থ্রেটটা আসছে কার কাছ থেকে? টেরর গ্রুপ, ইনসার্জেন্ট নেটওয়ার্ক, মানে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, কোনো হোস্টাইল স্টেট বা শত্রু ভাবাপন্ন রাষ্ট্র, নাকি ভেতর থেকে সমাজকে ভাঙ্গার চেষ্টা করা কোনো ডিস্টেবিলাইজিং ফোর্স বা স্থিতিশীলতা নষ্টকারী কোনো গ্রুপ বা শক্তি। এই থ্রেটগুলো একবার ম্যাপ হয়ে গেলে কোনো রাষ্ট্র কখনোই প্রকাশ্যে সঙ্গে সঙ্গে রেসপন্স করে না, কারণ ওপেন রেসপন্স মানেই অফিসিয়ালি অ্যাডমিশন, প্রকাশ্যে স্বীকার করা, আর সেটার ফল হয় কূটনৈতিক সংকট। এই জায়গাতেই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ শুরু করে। তারা সরকারকে এমন অপশন দেয় যাতে পসিবল ডিনায়াবিলিটি বা প্রয়োজনে অস্বীকার, বা আরো সহজ করে বললে প্রমাণ না রেখে কাজ করা যায়। ভারতের বিরুদ্ধে বহুদিন ধরেই একটা অভিযোগ শোনা যায়, আননোন গানম্যান, অর্থাৎ অজ্ঞাত পরিচয়ের হামলাকারী ব্যবহার করা হয়। এর অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে পাকিস্তানের ক্ষেত্রে, কিন্তু এখন শোনা যাচ্ছে এই তত্ত্ব নাকি বাংলাদেশেও একটি। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই অভিযোগগুলো কখনো প্রকাশিত বা প্রমাণিত হয় না, প্রমাণ করা যায় না, কারণ যদি কোনো অপারেশন থেকেও থাকে সেটা এমন ভাবে মোড়া থাকে যাতে সরাসরি কারো দিকে আঙ্গুল তোলা না যায়। এখন আসি মূল পয়েন্টে। বাংলাদেশ এই মুহূর্তে ভারতের জন্য থ্রেট, কিন্তু এই কারণে নয় যে বাংলাদেশ সামরিকভাবে ভারতকে আঘাত করবে। থ্রেটটা হচ্ছে পলিটিক্যাল কেওস বা রাজনৈতিক অরাজকতা। রাজনৈতিক অরাজকতা মানেই এক্সট্রিমিজম, চরমপন্থা, আর ভায়োলেন্স মানে সহিংসতা। এর জন্য সবচেয়ে উর্বর জমি, মানে যে দেশে যে রাষ্ট্রে রাজনৈতিক অরাজকতা থাকে সেখানে এগুলো খুব সহজেই মাথাচাড়া দিয়ে ওঠে। যখন কোনো ইন্টেলিজেন্স এজেন্সি স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট, সমাজের ভেতরের দুর্বল কাঠামো বিশ্লেষণ করে, তাদের প্রথম কাজ হয় সেই দেশের ফল্ট লাইন খুঁজে বের করা, মানে সোজা কথায় বললে দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা। সমাজটা কোথায় ভাঙ্গা, রাজনৈতিক শত্রুতা কোথায়, জাতিগত উত্তেজনা কোথায়, ধর্মীয় বিভাজন কোথায়, ক্রিমিনাল গ্যাং কারা, ইনসার্জেন্ট বা সেপারেটিস্ট গ্রুপ কারা, মানে বিচ্ছিন্নতাবাদী কারা, কোন কোন এলাকায় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল। এই বিশ্লেষণ একবার হয়ে গেলে নতুন করে সহিংসতা তৈরি করতে হয় না, কারণ সেই সমাজে সহিংসতা আগেই আছে। ইন্টেলিজেন্সের কাজ হলো ওই ভায়োলেন্সকে শেপ করা, মানে দিক নির্দেশনা দেওয়া, এমন ভাবে শেপ করা যাতে সরাসরি কোনো বিদেশি হাত না দেখা যায়, কিন্তু ফলাফল পাওয়া যায়। আর এই জন্য দরকার হয় লোকাল অ্যাক্টরদের, মানে স্থানীয় অংশগ্রহণকারী গোষ্ঠী, যারা নিজেরাই রাগান্বিত, যারা নিজেরাই বঞ্চিত বোধ করে, যারা নিজেরাই সহিংসতার দিকে যেতে প্রস্তুত। এরা হতে পারে ইনসার্জেন্ট, ক্রিমিনাল গ্যাং, বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ যুব সমাজ, বা যে কোনো স্থানীয় গ্রুপ যারা পরিবর্তন চায় যে কোনো মূল্যে, প্রয়োজনে সহিংস পথে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইন্টেলিজেন্স এজেন্সি কখনো সরাসরি অর্ডার দেয় না, টার্গেটও দেয় না, শুধু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, মানে পরিস্থিতি এমন ভাবে তৈরি করে যাতে কাজটা লোকাল দেখায়। আর যখন কাজ লোকাল দেখায় তখন কোনো ফরেন ট্রেইল বা বিদেশি সূত্রের চিহ্ন থাকে না, চিহ্ন পাওয়া যায় না, কোনো ফরেন হ্যান্ডলার, নিয়ন্ত্রণকারী ব্যক্তিও থাকে না, কিন্তু রেজাল্ট পাওয়া যায়। এই কারণেই কোনো বড় ইনসিডেন্টের পর কোনো ইন্টেলিজেন্স এজেন্সি কখনো সেলিব্রেট করে না, ওরা সাইলেন্ট হয়ে যায়।
এটাকে বলে অ্যাট্রিবিউশন ম্যানেজমেন্ট। কার দোষ তা অস্পষ্ট করে রাখা হয়, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে বোঝাই যাবে না কে করেছে। ঠিক এই জিনিসটাই আমরা বাংলাদেশে দেখছি। উসমান হাদি একজন স্বঘোষিত অ্যান্টি ইন্ডিয়া ফিগার, তিনি মারা গেছেন। তারপর কি হলো? একটার পর একটা থিওরি, পলিটিক্যাল রাইভালরি, রাজনৈতিক দলের পারস্পরিক শত্রুতা, ইনসার্জেন্ট ভায়োলেন্স, পলিটিক্যাল ইনফাইটিং, মানে দলীয় কুন্দল, ক্রিমিনাল সেটেলমেন্ট, হিসাব চোকানো, বিক্ষুব্ধ তরুণ। সবচেয়ে বড় কথা, পুরো দেশ এখন ঢুকে গেছে অ্যাট্রিবিউশন ফগে, মানে দুষ্কার এই ধোঁয়াশার মধ্যে। আর এখানেই ইন্টেলিজেন্স গেমটা সফল হয়। শেষ কথা খুব পরিষ্কার, এই অ্যাট্রিবিউশন ফগের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে কিন্তু বাংলাদেশেরই। আগামী 2 মাস বাংলাদেশ থাকবে একেবারে প্রিকেরিয়াস জোনে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ অনিশ্চিত পরিস্থিতিতে। এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখুন আপনার মতে এই অ্যাট্রিবিউশন ফগের দায় কার? এটা কি নিছক অরাজকতা নাকি পরিকল্পিত নীরব খেলা? আর যদি আপনি চান এমন বিশ্লেষণ যেগুলো শোরগোল নয়, বরং ঘটনাগুলোর ভেতরের গেমটা তুলে দেয়, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ সামনের সময়টা সহজ নয়, আর কঠিন সময়ে সঠিক বিশ্লেষণ ও সঠিক চিন্তা সবচেয়ে বড় অস্ত্র। ধন্যবাদ।